ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপটে আছে। ঠোঁটে লেপটে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। উলটপালট বিছানায় এখনও অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজকে একটু বেশি হয়ে গেল। মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছ তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো, তারপরও এত এনার্জি আসে কই থেকে? মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করেই বেশ শান্ত গলায় বলে, মামুন, আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম, তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি। ফোন রাখতেই মারুফ হেসে ওঠে। কি সুন্দর মিথ্যে বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা, আমি যাই। বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি সে উত্তরটা শুনে যাবে না মিম? এখন না, পরে ফোনে শুনব। এখন গেলাম। আচ্ছা। মিম লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মিথ্যে কথা বলে মামুনের কাছে থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে, কি যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কি একটা নিষিদ্ধ নেশা পেয়ে বসছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেয়ার পর মারুফের ফাইনাল কল সে আর আগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ? মিম তা জানে না। স্বামী হিসাবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবু মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে, তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসর বর্ণ হচ্ছে। হবে, এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক মামুন তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘর বাঁচানো কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায়। ঝুমঝুম বৃষ্টি নামে। এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছিল তার ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম মারুফ। তাদের সম্পর্কের বয়স ৩ বছর। তারা দুজনেই নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত। অনেক না পাওয়া তাদের ছিল। সেই থেকে দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিকশা ডাকে ততক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। মনে হয় এ এক অন্যরকম প্রশান্তি। রিকশায় উঠতে যাবে, তখনই একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বলে, গাড়িতে উঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুকড়ে যায় মিম। তবুও দরজা খোলে, মামুনের পাশে বসে। আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিকশা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে রেহানা ভাবির বাসা না। স্কুল আজ জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মিম কি বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসতে দেখে মারুফ অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা হয়নি। না, মানে মিম, স্কুল থেকে ফোন দেওয়ার ৫ মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়েছিলেন তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাসায় ফিরেছি, দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে ফোন দিয়েছিলাম। তুমি বললে রেহানা ভাবির বাসায়, অথচ তুমি এইখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিম কেবল শুনেই যাচ্ছে। ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। মামুন বলেই যাচ্ছে, গত ৬ মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম। ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে, কিন্তু লাইফে ৭ বছরে যদি ১ বছর ২ বছর অন্যায় করি আর বাকি ৫ বছর ভালোবাসি তোমাকে, তবে কি তার হিসেব তোমার কাছে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে। করোই। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।
তোমার উপর আমার ক্ষোভ, রাগ নেই। যা ভালো মনে করেছ তাই করেছ। মিমের চোখ বেয়ে ঝড় ঝড় করে পানি পড়ছে, হাউ মাউ করে কাটছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকমভাবে ইনডাইরেক্ট তোমাকে বুঝিয়েছি। তুমি বোঝোনি, ভেবেছ আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। মিম অবাক হয়, এ তো তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন মামুন? এটা নিজের বাবার বাসা, তাও চিনতে পারছো না? কি করে চিনবে? তোমার চোখে এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি মামুন। এখানে কেন আসছো হঠাৎ? ভীম, শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজন নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি, আমাদের দুজনের কাছেই থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না। তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। মারুফ রাজাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও, এবার নেমে পড়ো। তোমার বাবা মাকে কিছুই বলিনি, তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যে বলে দিও। যাও, নামো। প্লিজ আমার কথা শোনো, একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিনে নেইনি, অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও, তোমার সমস্ত কাপড় চোপড় আমি কাল পাঠিয়ে দেব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও, নিয়ে আসিও। আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো। বিদায় মিম, 7 বছরে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসার দরজায় কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না, এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাবাসহ অনেকে। মিমকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। সময় গড়িয়ে গেছে কয়েকদিন। মিম এখন বাবার বাড়িতে থাকে, চুপচাপ, একা। সবকিছু বদলে গেছে, কিন্তু ভেতরের ঝড়টা এখনো থামেনি। একদিন মারুফের সঙ্গে আবার। মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো টেলে ভেতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতেই মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করি সেটাই, নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসী দলে নাম লিখিয়েছ ইদানিং, নাকি প্রতিভক্তি রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে একটু দূরে আসে। মারুফ, আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত 3 দিন থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে? তা না, উল্টো আমার ফোন ধরছ না, আমাকে এড়িয়ে চলছ। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থাকে, সবসময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও, আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে, তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো, আসো আগে একটু আদর করে নেই। মারুফ ধীর পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দেয়াল ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়। তারপর অনেকটা পাঁজাকোলা করে বিছানায় এনে শুইয়ে দেয়। দুহাতে শক্ত করে ধরে ঠোঁটের পর ঠোঁট ছুঁয়ে দেবার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুল হাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা, তুমি যাও আজ। মিম নিজের কাপড় ঠিক করে উঠে দাঁড়ায়। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে আমি এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা বেশ কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি বলবি স্পষ্ট করে বলো মিম, আমাকে যেতে হবে, মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছ। বলেছ রাজরানী করে রাখবে। তুমি বলেছ আমার মতো এই জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল ঝোলে? তুমি জানো আমি বিবাহিত, আমার 2টি বাচ্চা আছে।
না না, ওদের ছাড়তে হবে না। তোমার বউ থাকুক, আমাকে শুধু স্বীকৃতি দাও। যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো, আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি। ব্যবসার জন্য সমাজে অনেকের সাথে আমার উঠা বসা। আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মিতু কিছুটা টের পেয়ে গেছে। এই অল্পতে তার যা রিয়েকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল। কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ? এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছ। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তবে একা আমি কেবল সুখ পাইনি। তুমিও নিজের প্রয়োজন আমার কাছে মিটিয়েছ। একই পাপে তুমিও পাপি মিম। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মায়ের সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদে বিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না। যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি। আর শোন, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দিবা না, এমনকি দেখা করার চেষ্টাও করবা না। বাহ বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে আমাকে ছিনিয়ে এনে ভেবেছ তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মেম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছেতে এসেছ। যা যা করেছ তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ির কি দেখছ? তুমি আমাকে ইমোশনালি ফাঁদে ফেলেছিলে, আমি তখন বুঝিনি। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমার তো মেয়ের অভাব নেই। তোমার সেই লাবণী, কণিকা, আরও কে কে জানো। ও শান্তা, আমি তো তোমার কাছে ইউজ হয়ে শেষ হয়ে গিয়েছি। এখন উল্টো ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলছি, কানে নিচ্ছ না? আমার আসল রূপ তুমি দেখোনি মিম। এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। আমার মতো আমার অনেকে আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে। যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথে করবে, এটা জানা কথা। তাই আগেই সব ভিডিও করে রেখেছি, সব এডিট করে আমার চেহারা ঢেকে দিয়ে তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এইসব ভিডিও, ছবি সব তোমার অসুস্থ বাবা মা, পাড়াপড়শি সবার কাছে যাবে। অনলাইনে ভাইরাল হবে এসব ভিডিও। এটা কি দেখতে চাও তুমি? ছি ছি ছি, এতটা নীচ তুমি! একটা পশুকে আমি এতদিন ভালোবাসছিলাম। তুমি মানুষ নামের অযোগ্য। আমি কল্পনা করিনি তুমি এতটা খারাপ। লজ্জা হচ্ছে আমার। শোন মিম, তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করি বুঝে গেছ। চুপচাপ বাসায় দাও, আর কোনোদিন দেখা, ফোন কিছুই করবে না। মন থেকে সব মুছে দিও। আর পারলে জামাইয়ের কাছে মাফ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারুফ, তুমি একটু সদয় হও। আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোন, বড় লোকের এমন অনেক মিম থাকে, এত স্বপ্ন তাদের দেখতে নেই। একদম চুপ হয়ে থাকো। আমি এখন গেলাম। কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নম্বর ডিলিট করে দিও। একদিন যদি আর ফোন দিয়েছ তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মারুফ, হনহন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বিছানায় বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেশতার মতো স্বামীকে ধোঁকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটা বিসর্জন দিল? তার ভুলের কি কোনো ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে কয়েক মন পাথর চেয়েও শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে, কেন যেন হাত পা ঠান্ডা, অবশ হয়ে আসছে। কোনো রকমে উঠে দাঁড়ায়, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু দেয়াল ধরে ধরে মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। এক দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিঁড়ির হাতল ধরে কোনো রকম নিজেকে সামলেছে। আস্তে আস্তে বড় রাস্তার মোড়ে কোনো রকম আসল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে। মাথা ঘুরতে লাগল। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে বিধ্বস্ত করে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। শরীর ক্রমশ অবেচেতন হয়ে আসছে। একটা মানসিক বিধ্বস্ত মানুষের এমন হতে পারে
তখন পর্যন্ত সে বুঝতে পারছে না। সমস্ত চিন্তা ভাবনা তাকে ঘিরে রেখেছে। চিন্তা করতে করতে কখন যে বড় রাস্তার একেবারে মাঝামাঝি জায়গায় চলে আসছিল খেয়াল করেনি। রাস্তাটা এমনিতে প্রচণ্ড ব্যস্ত, শোঁশো করে নাড়ি চলে দুপ্রান্ত থেকে। খেয়াল করেনি পেছন থেকে অনবরত গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে। ঘুরে তাকায়, দ্রুতবেগে আসা একটা বাসকে সাইড দিতে গিয়ে একটু অন্য পাশে সরে যেতেই হুট করে ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা আরেকটা গাড়ির সাথে। সাথে সাথে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ততক্ষণে জোরে ব্রেক কষে, আবার দ্রুতবেগে স্থান ত্যাগ করে। ট্রাকের সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর 2 দিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তার একপাশে পড়ে থাকে নিথর দেহ। বেশ কয়েক জায়গা থেতলে গেছে, রক্তক্ষরণ হচ্ছে কয়েক জায়গা থেকে। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে পালিয়ে যায় ট্রাক।